গত বছর শেষের দিকে ওই ভারত যখন সাউথ আফ্রিকার এগেনস্টে টি-20 সিরিজ খেলেছিল আর সেটা যখন 3-1 ব্যবধানে জিতে সগর্বে মাথা উঁচু করে যখন তারা দেশে ফিরেছিল, তারপর আমি একটা কন্টেন্ট করেছিলাম। তখন আপনারা কতজন আমার ভিডিও রেগুলার দেখতেন আমার ঠিক জানা নেই। তখন আমি একটা কথা বলেছিলাম যে ভারতের ওপেনাররা এই সাম্প্রতিক সময় যেরকম ফর্মে রয়েছে, পার্টিকুলারলি টি-20 ফর্ম্যাটে, তাতে করে এর পরবর্তীতে যখন কোনো মেজর টুর্নামেন্ট আসবে, পার্টিকুলারলি টি-20 বিশ্বকাপ যখন আসবে, তখন ভারতের টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন প্যানেলের জন্য ওই ওপেনার বাছাই করা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা কাজ হয়ে যাবে। আর সেই পরিস্থিতির সম্মুখীন কিন্তু এখন হতে চলেছে টিম ইন্ডিয়া বলে আমি মনে করি। আগামী মাসে যে আসন্ন এশিয়া কাপের মানে একেবারে তো মানে সামনেই চলে এসছে বলতে পারেন, আর মোটামুটি দেখতে গেলে 1 মাসের মতো টাইমই বাকি রয়েছে। তো এই জায়গায় ভারতের মানে টি-20 টিমের হয়ে কারা কারা ওপেন করবে বা ব্যাকআপ ওপেনার হিসেবে টিম ম্যানেজমেন্ট আদৌ ওই 15 জনের স্কোয়াডে ঠিক কাদের কাদের রাখতে চলেছে, তার থেকেও একটা বড় পয়েন্ট নিয়ে আমি এই জায়গায় আলোচনা করতে চাই। যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল, এই দুজন ভারতের ওই আন্তর্জাতিক টি-20 টিমে ফেরার তাদের সম্ভাবনা আসলেই ঠিক কতটা, বা তারা আদৌ ওই 15 জনের স্কোয়াডে নিজেদের জায়গাগুলো করে নিতে পারবে কিনা, এটাই এখন কিন্তু সবচেয়ে বড় প্রশ্নচিহ্নের জায়গা বা সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হতে পারে এই আসন্ন এশিয়া কাপ আর তার পরবর্তীতে টি-20 বিশ্বকাপের আগে। কারণ জয়সওয়াল আর শুভমান গিল এই দুজন টেস্ট ফরম্যাটের একেবারে অবিচ্ছেদ্য অংশ। এই দুজনকে ছাড়া ভারতের ব্যাটিং লাইন আপ এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে কল্পনাই করা যায় না। সেই কারণে টি-20 ফরম্যাটেও কি তাদেরকে বাদ দিয়ে কি ভারতীয় দল মানে স্কোয়াড গঠন করার কি সাহস দেখাবে? মানে এখন কিন্তু পরিস্থিতি অনেকটা সেই কথাই বলছে, কারণ টি-20 টিমটা কিন্তু মানে ইতিমধ্যে ফিক্স হয়েই গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন ওই গত বছর টি-20 বিশ্বকাপের পর থেকে যদি কাউন্ট করেন, ভারত 5খানা সিরিজ খেলেছে। আর তার মধ্যে জয়সওয়াল আর শুভমান গিল তাদের লাস্ট প্রেজেন্স ছিল ওই শ্রীলঙ্কার এগেনস্টে 3 ম্যাচের টি-20 সিরিজে। তারপরে ভারত কিন্তু আরও 3 থেকে 4টা সিরিজ খেলেছে, সেখানে কিন্তু ওই গিল আর জয়সওয়ালকে একবারের জন্য দেখা যায়নি, যেহেতু ওই তারা টেস্ট ফরম্যাটটাকে বা টেস্ট ক্রিকেটটাকে গুরুত্ব দিয়েছিল। আর ডেফিনেটলি মানে টেস্ট ক্রিকেটের যখন তারা অবিচ্ছেদ্য অংশ ছিল, সেই কারণে টেস্ট ফরম্যাটটাকেই আগে ওই জায়গায় আর কি প্রাধান্য দিতে হবে। আর ওই একই সমসাময়িক সময় যেহেতু টি-20 সিরিজগুলো ছিল, সেই কারণে তারা স্বাভাবিকভাবেই ওই টি-20 টিম থেকে দূরে ছিল। তখন ডেফিনেটলি ওই ভারতের হয়ে ওপেন করেছিলেন ওই সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। আর তারা কিন্তু দুজনেই বেশ মোটা দাগে সফলও হয়েছেন। হ্যাঁ, তারা হয়তো খুব বড় বড় রানের পার্টনারশিপ হয়তো গড়ে টিমকে একবারে প্রত্যেক ম্যাচেই ফ্লাইং স্টার দিয়ে যেতে পারেননি, কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি যদি কাউন্ট করে দেখেন দুজনে কিন্তু বেশ সফলই হয়েছেন ওই জায়গায়। অভিষেক শর্মা তার শুরুটা খুব একটা ভালো না হলেও তারপরে যত সময় গড়িয়েছে তিনি কিন্তু ব্যাট হাতে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। মানে তার ওই পরিণতি বোধও যেমন দেখিয়েছেন, তেমনি অ্যাট দ্য সেম টাইম তার ওই বিধ্বংসী আগুন ঝরা ব্যাটিং ফর্মটাও তিনি ওই লাস্ট যে ভারত খেলেছিল ইংল্যান্ডের এগেনস্টে ওই পার্টিকুলার টি-20 সিরিজে দেখিয়েছিলেন, যেখানে লাস্ট ম্যাচ আমার মনে আছে ওয়াংখেড়েতে মাত্র 37 বলে সেঞ্চুরি করে মানে ভারতের মানে ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছিলেন এই অভিষেক শর্মা। আর অপরদিকে সঞ্জু স্যামসন, তিনিও কিন্তু যথেষ্ট ভালো আর কি মানে এফোর্ট দিয়েছিলেন ব্যাট হাতে। আমার মনে আছে একটা টাইমে তিনি ওই বাংলাদেশ আর ওই সাউথ আফ্রিকার এগেনস্টে যে ভারত 5টা ম্যাচ পরপর খেলেছিল, ওই 5টার মধ্যে 3খানা সেঞ্চুরি করেছিলেন সঞ্জু স্যামসন, যেটা কিনা এক প্রকার বিরল রেকর্ড ভারতের টি-20 ক্রিকেটের ইতিহাসে। তো সেই সঞ্জু স্যামসনকেও কিন্তু আপনি কোনোভাবেই ওপেনিং ব্যাটারের তালিকা থেকে ছেটে ফেলতে পারবেন না এই গিল বা জয়সওয়ালের কারণে। তো মানে আমি বলবো এই জায়গায় অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন এরা কিন্তু নিজেদের যোগ্যতাতেই এই টি-20 ফরম্যাটে ওপেনার হিসেবে নিজেদেরকে অলরেডি প্রতিষ্ঠিত করেই ফেলেছেন। তো এখন আসন্ন এশিয়া কাপে এই দুজনকে বাদ দিয়ে কি ভারতের টিম ম্যানেজমেন্ট ওই গিল আর জয়সওয়ালকে দিয়ে কি ওপেন করাবে? তারা যেহেতু আইপিএলে রেগুলার ওপেন করেন, এমনিতেও এরা তো যথেষ্ট বিধ্বংসী ব্যাটার। আর তার উপর গিল এখন ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন, তাকে কিন্তু কোনোভাবেই আপনি উপেক্ষা করতে পারবেন না। তো সব কিছু মিলিয়ে মানে ভারতের সিলেকশন প্যানেলের জন্য এখন সবচেয়ে বড় মাথা ব্যথার একটা কারণ এই গিল আর জয়সওয়ালের এই সিলেকশনটা তারা ঠিক কিভাবে আদৌ ডিল করবে। মানে 15 জনের টিমে কি রাখতে পারবে বা রাখার মতো কি সেই লাক্সারিটা ভারতের এই মুহূর্তে মানে এই টিমটার মধ্যে আছে কিনা। এদেরকে আপনি যে নিচের দিকেও খেলাবেন মানে মিডিল অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডার, সেরকমও কিন্তু খুব একটা স্কোপ আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ নাম্বার 3 আর 4-এ ওই সূর্যকুমার যাদব আর তিলক ভার্মা খেলবেন, মানে এদের স্পটটা কিন্তু এক প্রকার কনফার্মই বলা চলে। তারপর ওই হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে রিঙ্কু সিং, শিবম দুবে, ইভেন আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, এদের কথাও কিন্তু ভুলে গেলে চলবে না। এরাও কিন্তু ভারতের টি-20 টিমের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এই লাস্ট কয়েকটা সিরিজে। তো সেই কারণে এদের সবাইকে টপকে গিয়ে এখন শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের কথা সিলেকশন প্যানেল আদৌ কতটা ভাববে বা এদের আসলেই ঠিক কতটা জায়গা হবে 15 জনের স্কোয়াডে, সেটাও কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্নের জায়গা। প্রথম একাদশে থাকা তো না হয় ছেড়েই দিলাম, ইভেন এরা 15 বা 16 জনের স্কোয়াডেও থাকতে পারবেন কিনা সেটাও কিন্তু এখন যথেষ্ট ধোঁয়াশার মুখে পড়ে গেছে। কারণ এই লাস্ট কয়েকটা সিরিজে ভারতের এর আগের টিমটা
মানে প্রায় অলমোস্ট সব প্লেয়ারই যেরকম মানে একবারে নিজেদের সেরাটা নিংড়ে দিয়েছিলেন, আর যার প্রতিফলন হিসেবে আমরা প্রত্যেক কটা টি-20 সিরিজেই জয় পেয়েছিলাম মূলত গৌতম গম্ভীর হেড কোচ হয়ে আসার পর। সেটা দেশের মাটিতেই হোক কিংবা বিদেশের মাটিতে হোক না কেন, একবারে দাপটের সঙ্গে ভারতীয় দল কিন্তু টি-20 সিরিজগুলো জয় পেয়েছিল। তো সেই জায়গায় এখন মানে কম্বিনেশনে অদল বদল ঘটিয়ে এই শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালকে কতটা চান্স দেবে ভারতের টিম ম্যানেজমেন্ট, বা চান্স দেওয়ার মতো আসলেই কতটা লাক্সারি এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, সেটাও কিন্তু এখন মানে সবচেয়ে বড় আলোচনা বা সবচেয়ে বড় প্রশ্নচিহ্নের জায়গা হতে পারে ভারতের সিলেকশন প্যানেল আর টিম ম্যানেজমেন্টের মধ্যে। আর আপনি যদি এই চারজন ওপেনারের একটু পরিসংখ্যানটা ঘেটে দেখেন টি-20 ফরম্যাটে, তাহলে স্ট্রাইক রেট অনুসারে অভিষেক শর্মা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন বাকিদের চাইতে। তার স্ট্রাইক রেট প্রায় 200-র কাছাকাছি। আর তিনি যেরকম বিধ্বংসী ব্যাটিং করতে পারেন, একবারে ফ্লাইং স্টার্ট দিয়ে টিমকে শুরুতেই যে পজিটিভ মানে টোনটা সেট করে দিতে পারেন, শুরুতেই যে ভারতকে ম্যাচে আধিপত্য বিস্তার করতে সাহায্য করেন তার ওই আগুন ঝরা ব্যাটিংয়ের মাধ্যমে, সেই কারণে অভিষেক শর্মাকে কিন্তু আপনি কোনোভাবেই ইগনোর করতে পারবেন না। অপরদিকে সঞ্জু স্যামসনও তিনিও যথেষ্ট ভালো মতো নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন এই টি-20 ফরম্যাটে। তার স্ট্রাইক রেটটা ওই জায়গায় 152+। আর এছাড়া তো বললাম তার সাম্প্রতিক সময় এই টি-20 ফরম্যাটে মানে তিনি যথেষ্ট ভালোই পারফরমেন্স করেছেন ওপেনার হিসেবে। আর এছাড়া যশস্বী জয়সওয়ালেরও কিন্তু স্ট্রাইক রেটটা যথেষ্ট হেলদি 164+। তিনি মানে শেষ টি-20 ম্যাচ খেলেছিলেন ওই বললাম গত বছর শ্রীলঙ্কার এগেনস্টে, কিন্তু ওই স্বল্প সময় তিনি 23খানা টি-20 খেলে 700-র উপর রান করে ফেলেছেন। তার ওই জায়গায় একটা সেঞ্চুরি সমেত 3-4টা হাফ সেঞ্চুরিও রয়েছে। সব কিছু মিলিয়ে আপনি যশস্বী জয়সওয়ালকেও কিন্তু কোনোভাবেই তার ওই অ্যাটাকিং ক্রিকেটের জন্য মানে কাউন্টিংয়ের বাইরে রাখতে পারবেন না। শুভমান গিল এই জায়গায় আমি বলবো বাকি তিনজনের চাইতে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন পরিসংখ্যানগত দিক থেকে। তার ওই রকম অত আগুন ঝরা বা বিধ্বংসী ব্যাটিং হয়তো তিনি করতে মানে এখনও পর্যন্ত পারেননি ঠিকই ভারতীয় দলের হয়ে, পার্টিকুলারলি টি-20 ফরম্যাটে, কিন্তু আপনি যদি আবার তার আইপিএল পরিসংখ্যানটা দেখেন সেখানে কিন্তু আবার তিনি বাকিদের চাইতে বেশ অনেকটাই এগিয়ে আছেন বলবো। আর তার উপর শুভমান গিল যখন ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন, রানিং ক্যাপ্টেন, আর রোহিত শর্মার ওয়ানডে থেকে অবসরের পর শুভমান গিলের হাতেই শুনছি ভারতের মানে টিম ম্যানেজমেন্ট ওয়ানডে ফরম্যাটের দায়িত্বটাও তুলে দেবে, সেই কারণে শুভমান গিলকেও কিন্তু আপনি কোনোভাবেই আউট অফ কাউন্ট করে ফেলতে পারবেন না। তো দেখা যাক এখন আসন্ন এশিয়া কাপ আর তার পরবর্তীতে টি-20 বিশ্বকাপের জন্য ভারতের টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন প্যানেল এই চারজন ওপেনারকে রেখেই 15 জনের স্কোয়াডটা গঠন করে কিনা, বা এই চারজনের মধ্যে আদৌ কতজনকে তারা বেছে নেয় আলটিমেট ওই 15 বা 16 মেন স্কোয়াডে। কি মনে করেন এই চারজনের মধ্যে থেকে কি চারজনই থাকবেন, চারজনই কি সুযোগ পাবেন, নাকি কোনো এক বা দুইজনকে কম্বিনেশনগত কারণে বাদ পড়তে হলেও হতে পারে? আর সেটা কোন এক বা দুইজন হতে পারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।